ক্ষমতায় গেলে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে বিএনপি। দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান ন্যায় ও ইনসাফের দেশ গড়ার প্রত্যয় জামায়াতের। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। শেষ মুহূর্তেও নির্বাচনী এলাকায় গণসংযোগ, নানা প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের চেষ্টা প্রার্থীদের। নির্বাচনের বাজেট ৩,১৫০ কোটি টাকা, বড় অংশই খরচ হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পেছনে। গণভোটের কারণে ব্যয় বাড়লেও আয়োজনের খরচ বেশি নয় বলছে নির্বাচন কমিশন। অভ্যুত্থানের সময় ২০টি কারাগারে বিশৃঙ্খলা ও বিদ্রোহে পালায় ২২০০র বেশি কয়েদি। হদিস নেই ৫৩৭ জনের, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৬৯ গ্রেফতারে সব বাহিনীর সহায়তা কামনা। এবং ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি সই, বাংলাদেশের রফতানি পণ্যের শুল্ক হার ২০% থেকে কমে ১৯, মার্কিন কাঁচামাল দিয়ে তৈরি পোশাকে শূন্য শুল্ক আরোপ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বেকারত্ব নিরসনে বিএনপি ১ কোটি কর্মসংস্থান তৈরি করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় নির্বাচন উপলক্ষে বিটিভিতে দেয়া ভাষণে দুর্নীতি দমনে সর্বোচ্চ কঠোর অবস্থান নেয়ার কথা জানান তিনি। এ সময় অতীত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে দেশ করতে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। শিল্প ও বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে বিদেশে ১ কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এভাবে পর্যায়ক্রমিকভাবে ১ কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কয়েকটি সেক্টরকে বিশেষভাবে চিহ্নিত করে নতুন কর্মসংস্থান তৈরির উপায় এবং কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। ফ্যাসিবাদের শাসন আমলে প্রতি বছর দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হতো। এভাবে দুর্নীতি এবং টাকা পাচার আর অপচয় রোধ করা গেলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড কিংবা বেকার ভাতা প্রদানের মতন ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য অর্থের সংকুলন অসম্ভব নয়, শুধু রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। নারী উদ্যোক্তাদের আর্থিক ও দক্ষতা উন্নয়নে বিশেষ সহায়তা প্রদানের পাশাপাশি আনুষ্ঠানিক খাতে নারী কর্মসংস্থান বৃদ্ধি করার পরিকল্পনা আমাদের রয়েছে। বুলিং সহ নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগের পরিকল্পনা এবং সিদ্ধান্ত আমাদের রয়েছে। নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত অবশ্যই ইনশাআল্লাহ করা হবে। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই। জুলাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে তরুণদের নিয়ে ন্যায় ও ইনসাফের দেশ করতে চায় জামায়াত। নির্বাচন উপলক্ষে বিটিভিতে দেয়া ভাষণে দলটির আমির ডক্টর শফিকুর রহমান আরও বলেন, অপকর্ম টিকিয়ে রাখতে পরিবর্তনের বিপক্ষে অবস্থান নিয়েছে একটি পক্ষ। সংস্কারের জন্য গণভোটে হ্যাঁকে জয়ী করার আহ্বান জানান জামায়াত আমির। আমরা তোমাদের হাত ধরতে চাই, জুলাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে সঙ্গী হতে চাই, সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই। এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না। এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। রাষ্ট্রের মৌলিক কিছু সংস্কারের লক্ষ্যে জুলাই বিপ্লব পরবর্তী সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল, কিন্তু তা সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। এই বাস্তবায়ন সম্ভব হবে আগামীতে যে গণভোট
সেই গণভোটে আমরা যদি আমাদের মূল্যবান ভোট দিয়ে হা বলি, তাহলে সংস্কার প্রক্রিয়া তার পূর্ণতা পাবে। জনগণের ভালোবাসায় সরকার গঠন করলে প্রথম দিনে ফজরের নামাজ পড়েই আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব ইনশাআল্লাহ। আমাদের শাসক শ্রেণী সরকারি পদে নির্বাচিত হওয়ার পর নিজেদেরকে দেশের মালিক গণ্য করেছে। ফলে রাষ্ট্রীয় সম্পদ, পদ, পদবি, নীতি, প্রতিষ্ঠান সবকিছু ব্যক্তিগত ও দলীয় স্বার্থ হাসিলের উপায় হিসাবে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে। এর ফলে চুরি ও দুর্নীতি, স্বজনপ্রীতির মাধ্যমে প্রতারিত করে জনগণের সম্পদ লুণ্ঠন করা হয়েছে। উন্নয়ন প্রকল্প ব্যক্তিগত দলীয় লুণ্ঠনের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়েছে। এই ব্যবস্থার অবসান ঘটানোই আমাদের প্রধান লক্ষ্য। অতীতে জামাতে ইসলামী থেকে যারা জনপ্রতিনিধি হিসেবে সংসদ, সরকার ও স্থানীয় সরকারের দায়িত্ব পালন করেছেন, তারা কেউই দুর্নীতির দায়ে অভিযুক্ত হননি। তারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। শেষ দিনের প্রচারণায় সারা দেশে প্রার্থীদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। ভোটের আগে শেষ সুযোগ কাজে লাগাতে রাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মিছিল, পথসভায় অংশ নেন প্রার্থীরা। সকালেও সময়সীমা শেষ হওয়ার আগে দেখা গেছে গণসংযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনে প্রচারের সর্বোচ্চ সংখ্যক ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা দেখা গেছে প্রার্থীদের মধ্যে। নির্বাচনী এলাকায় রাতভর জনসংযোগ করেন অনেক প্রার্থী। ঠাকুরগাঁও 1 আসনে ভোটের প্রচারে নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে উন্নয়ন, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের অনেক পরিকল্পনা আছে। যদি আমরা সরকার গঠন করতে পারি, আপনাদের সহযোগিতা এমপি হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা অবশ্যই করব। জামাতে ইসলাম একটা মিথ্যাবাদী দল, অর্থাৎ মুনাফিক দল। এই জিনিসগুলো কিন্তু জরুরি। সেই সঙ্গে জামাতে ইসলাম কিন্তু এখন পর্যন্ত 1971 সালে তারা যে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই জন্য কিন্তু তারা এখন পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে নাই। সোমবার রাতে রামগতি বাজারে নির্বাচনী পথসভা করেন লক্ষ্মীপুর 4 আসনের বিএনপি প্রার্থী আশরাফ উদ্দিন নিজান। এতে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার ডাক দেন তিনি। ইনসাফের সাথে, হালালের সাথে আমি আপনাদের পাশে থাকব। রাজশাহী 4 আসনে প্রচার চালিয়েছেন জামাতের প্রার্থী ডাক্তার আব্দুল বারী সরদার। এতে কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নির্বাচনী প্রচারে ভোটারদের সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানান স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। রাজধানীর শাহবাগে শেষ মুহূর্তে প্রচারণা চালান ঢাকা 8 আসনে এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। এতে ভোটের দিন বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। খবর পাচ্ছি তারা অস্ত্র রেডি করতেছে এবং পুলিং এজেন্ট, তারা বলছে 9টা থেকে 11টা পর্যন্ত তাদের ইনস্ট্রাকশন দিছে তোমরা এই সময় দখল করে ফেলবা। তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন হারার ভয় দেখবে তখন তোমরা সবাই দখল করে ও বসে যাবে। 22 জানুয়ারি শুরু হওয়া নির্বাচনের প্রচার 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণের 48 ঘণ্টা আগে শেষ হয় মঙ্গলবার সকাল 7:30টায়। রিমো সিদ্দিক, সময় সংবাদ। ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক প্রধান ইভার্স আইজাবস জানিয়েছেন, বর্তমান নির্বাচনী পরিবেশ মোটা দাগে ইতিবাচক ও আশাব্যঞ্জক। কিছু ভোট কেন্দ্রে ঝুঁকির ব্যাপারে প্রশাসন ওয়াকিবহাল বলেও মন্তব্য করেছেন তিনি। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো বলেও জানিয়েছেন ইইউ পর্যবেক্ষক প্রধান। সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে 90 জন পর্যবেক্ষককে দায়িত্ব বুঝিয়ে দেন ইভার্স আইজাবস। জানান, স্বল্প মেয়াদী পর্যবেক্ষকরা 64 প্রশাসনিক জেলায় নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। ইউরোপীয় ইউনিয়ন অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু ও নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে। Bangladesh is returning to democracy, to fully fledged electoral process, and we are really looking forward to that. Our overall perception right now is that the state authorities have the situation under control. নির্বাচন পর্যবেক্ষণে কাজ শুরু করছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকেরা। বিস্তারিত জানাতে হোটেলে ইন্টারকন্টিনেন্টালে আছেন সহকর্মী শাতিলা শারমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। শাতিলা,
নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউ মিশনের যে দলটি আসলে বাংলাদেশে কাজ করছে, আপনারা জানেন যে এই দলটি দীর্ঘ সময় ধরেই আসলে নির্বাচন পর্যবেক্ষণের জন্য তাদের কার্যক্রম শুরু করেছে। আজকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আসলে আমরা গণমাধ্যম কর্মীরা এসেছিলাম। এখানে 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক, যাদের আসলে মূল টার্গেট ভোটের দিনটির পরিবেশ কেমন সেটি পর্যবেক্ষণ করা। তাদেরকে আসলে ইউর পক্ষ থেকে এক ধরনের ব্রিফিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সেই ব্রিফিংটি এখন আসলে চলছে এখানে। এর আগে গণমাধ্যমে কথা বলেছেন ইউ নির্বাচন পর্যবেক্ষক দলের যে প্রধান বাংলাদেশে রয়েছেন, তিনি কথা বলেছেন এবং বেশ কিছু প্রশ্নের উত্তরও দিয়েছেন। ইজা বাইজাভ যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে তারা এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ দেখছেন সেই পরিবেশটি বেশ আশাব্যঞ্জক বলে তিনি বর্ণনা করেছেন এবং ইতিবাচক হিসেবে তিনি দেখছেন। এছাড়া ঝুঁকিপূর্ণ যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলো সম্পর্কে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিরাপত্তা যারা রয়েছে নির্বাচনে তারা জানেন বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকের সঙ্গে বৈঠক করেছেন, সেই বৈঠকের মাধ্যমে তিনি এটি নিশ্চিত হতে পেরেছেন যে এই নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে সরকারের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে। এছাড়া তিনি যেটি জানিয়েছেন যে আজকে যে 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক সারা বাংলাদেশে আসলে পর্যবেক্ষণের জন্য চলে যাবেন, তাদের এই পর্যবেক্ষণের সম্পূর্ণ ফলাফলটি আসলে পেতে যদিও নির্বাচনের পরবর্তী 2 মাস সময় লাগবে, কিন্তু 14 ফেব্রুয়ারি একটি সংক্ষিপ্ত ফলাফল অর্থাৎ সংক্ষিপ্ত পর্যবেক্ষণ তারা কিন্তু তুলে ধরবেন। এবং মাঠ পর্যায়ে যারা রয়েছেন, এর আগে দীর্ঘমেয়াদী যে পর্যবেক্ষক 56 জন সারা দেশ জুড়ে কাজ করছেন, তাদের সঙ্গে এরা যুক্ত হচ্ছেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের 27টি যে দেশ রয়েছে এবং তার যে অংশীদার দেশগুলো রয়েছে তাদের প্রতিনিধিরাও, গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা কিন্তু ঠিক ভোটের দিন নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন। অর্থাৎ ভোট কেন্দ্র, ভোট গ্রহণ প্রক্রিয়া সব কিছু পর্যবেক্ষণ করে ইউর এই পর্যবেক্ষক দল একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরবেন বলে গণমাধ্যমে তিনি জানিয়েছেন। সরাসরি যুক্ত ছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। চট্টগ্রাম নগরী থেকে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। এই মুহূর্তে নগরীর জিমনেশিয়াম মাঠে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিকুল, বিস্তারিত জানাবেন। যে নির্বাচনের যে সামগ্রীগুলো রয়েছে, বিশেষ করে 45 ধরনের বেশি সেই নির্বাচনী সামগ্রীগুলো কিন্তু বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে। এই মুহূর্তে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে নির্বাচনী সামগ্রীগুলো এবং এই যে বক্স এবং বিশেষ করে ব্যালট বক্স এবং স্টাম্প ছাড়া অন্যান্য সব 45 জন নির্বাচনী সামগ্রী কিন্তু পৌঁছে দেওয়া হবে। এর আগে চট্টগ্রামে যে 16টি আসন রয়েছে, 16টি আসনের মধ্যে যে উপজেলা পর্যায়ে যে আসনগুলো রয়েছে সেখানে কিন্তু নির্বাচনী সামগ্রীগুলো পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু শহরে যে 3টি আসন রয়েছে সেই 3টি আসনে নির্বাচনী সামগ্রীগুলো এই মুহূর্তে কিন্তু এই যে যারা জিমনেশিয়াম যে মাঠ রয়েছে সেখানে যে আমরা বিভিন্ন ফ্লোরে সেগুলো রাখা হয়েছে, সেগুলো কিছুক্ষণের মধ্যে কিন্তু সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হবে। জানা গেছে 16টি আসনে প্রায় 40,000-এর বেশি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছে এবং 40,000-এর বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মজুদ করা হয়েছে এবং যে প্রায় 1965টি বুথ এবং প্রায় 12,000 বেশি যে কক্ষে যে নির্বাচনের সামগ্রী সেগুলো কিন্তু উপজেলা পর্যায়গুলো ইতিমধ্যে পৌঁছে গেছে এবং শহরের যেগুলো আছে সেগুলোকে কিছুক্ষণের মধ্যে সেগুলো পৌঁছে দেওয়া হবে। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায় একেবারে ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত বন্দরনগরী চট্টগ্রাম। এই ছিল আমার সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন। বিরাট বাজেটের এই নির্বাচনে কোন খাতে কত অর্থ ব্যয় হবে এবং তা কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা বলছেন গণভোটের পেছনে 1070 কোটি টাকা খরচ হলেও মাঠ পর্যায়ে নেই তার পূর্ণ বাস্তবায়ন। আর কমিশন বলছে নির্বাচন আয়োজনে 3150 কোটি টাকা খুব একটা বেশি না। কামরুজ্জামান মামুনের প্রতিবেদন। মাত্র 2 বছরের ব্যবধানে আবারও দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। তবে এবার সঙ্গে রয়েছে গণভোট।
কেমন খরচ হচ্ছে এবারের নির্বাচনে তার খাতোয়ারি বিশ্লেষণে দেখা যায় ৩,১৫০ কোটি টাকার আকাশচুম্বী এ বাজেটের সিংহভাগই খরচ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পেছনে, যার পরিমাণ ১,৪০০ কোটি টাকা। পোস্টাল ব্যালটে ১২৩টি দেশের ১৫,৩৩,৬৮২ জন ভোটারের প্রতিজনের পেছনে খরচ হয়েছে ৭০০ টাকা করে। মোট বাজেট ভাগ করলে দেশে ভোটার প্রতি মাথাপিছু খরচ ২৬৪ টাকা। আর যে গণভোট নিয়ে এত আয়োজন, তাতে ব্যয় ধরা হয়েছে ১,০৭০ কোটি টাকা। নির্বাচন কমিশন বলছে গণভোটের কারণে খরচ বাড়লেও ভোট আয়োজনের ব্যাপ্তির তুলনায় ৩,১৫০ কোটি টাকা বেশি না। নির্বাচনের জন্য অতীতে কি পরিমাণ খরচ হয়েছে, এটার সাথে যদি আপনি গণভোটের খরচটা এড করেন, এটার সাথে যদি আপনি পোস্টাল ব্যালটের বিষয়টি যুক্ত করেন এবং এটার সাথে যদি আইটি সাপোর্টের যে বিষয়টি আপনি যুক্ত করেন, সব কিছু মিলে আমরা আমাদের আয়োজনটা এত বেশি ব্যাপক, সেই ব্যাপকতার তুলনায় নির্বাচন কমিশন মনে করে কি বলে যে একবারে ন্যূনতম পর্যায়ে যেটি না করলেই নয়, সেই ব্যয়টি আমরা এবার করতে যাচ্ছি। ব্যালট থেকে শুরু করে জনশক্তি নিয়োগ সব জায়গায় দূরদর্শিতা ও প্রচারণার ঘাটতিকে দুষে বিশ্লেষক বলছেন নির্বাচনী ব্যয় কমানোর যথেষ্ট সুযোগ ছিল, এখনো আছে। একই ব্যালটের মধ্যে আপনি প্রার্থীকেও রাখতে পারতেন, আবার ধরেন গণভোটটা একটা সিম্বল দিয়েই সেটা প্রকাশ পায়। তো এখানে একটা ব্যালটের খরচ কমে যেত। এগুলো ওয়ার্ক করবে তখনই যদি আপনার সঠিক প্রচারণাটা হয়, গণভোট নিয়ে যে প্রচারণাটা, এটা একটা হোল প্রসেসের দুর্বলতার একটা বড় অংশ বলে আমি মনে করি। সৃজনশীলভাবে চিন্তা করলে খরচ কমানোর অনেক সুযোগ ছিল এবং এটা আছে, এখনো আছে। গত ২৫ বছরে দেশে নির্বাচনী ব্যয় বেড়েছে ৪৩ গুণ। একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নির্বাচন। সংসদ শুধু খালি চেয়ার পূরণের না হয়ে তা হোক জনআস্থার, জবাবদিহিতার। দেশবাসীর পকেটের হাজারো কোটি টাকা ব্যয়ে নির্বাচিত পরবর্তী সরকারকে সফল হতে হবে নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে বলছেন বিশ্লেষকরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। বাংলাদেশের সব দাবি মেনে নিয়েছে আইসিসি। টি-20 বিশ্বকাপে পূর্ণ অংশগ্রহণ ফি পাচ্ছে বিসিবি। নানা নাটকীয়তার পর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান, নিশ্চিত করেছে ইসলামাবাদ। জুলাই গণ অভ্যুত্থান ও ৫ আগস্টের ঘটনায় দেশের বেশটি কারাগারে বিশৃঙ্খলা ও বিদ্রোহের ঘটনা ঘটে। কুষ্টিয়া, কাশীপুর, সাতক্ষীরা, নরসিংদী ও শেরপুর থেকে পালিয়ে যায় ২২০০-র বেশি কয়েদি ও হাজতি। নিরাপত্তা বাহিনীর ১.৫ বছরের চেষ্টার পরও ধরাছোঁয়ার বাইরে ৫৩৭ জন জেল পলাতক। রিপোর্ট করেছেন সাইফুল রুদ্র। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশব্যাপী সহিংসতা ও সরকার পতনের মতো পরিস্থিতিকে কেন্দ্র করে দেশের ২০টি কারাগারে বিশৃঙ্খলা ও বিদ্রোহ করে বন্দীরা। কোনো কোনো কারাগারে হামলা চালানো হয় বাইরে থেকে। সে সময় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায় ২২০০-র বেশি বন্দী। এর মধ্যে ১৫০০ জেল পলাতক কয়েদি ও হাজতিকে গ্রেফতার করে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরাধ ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দাগী আসামিরা রাষ্ট্র ও নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ। দাগী আসামি মুক্তভাবে ঘুরে বেড়াবে, এটা তো দেশের জন্য একটা থ্রেট ডেফিনেটলি। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ম্যাক্সিমাম এই দেশে নাই, তারা চলে গেছে। বিজিবিকে সতর্ক থাকতে হবে, আমাদের নিরাপত্তা বাহিনীগুলোকে সতর্ক থাকতে হবে। ইট উইল অলওয়েজ বি এ থ্রেট যতক্ষণ তারা গ্রেফতার না হবে। পলাতকদের মধ্যে ৬৯ জনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে কারা কর্তৃপক্ষ। সব মিলিয়ে টোটাল ৬৯ জন আছে এই ক্যাটাগরির বন্দী, যাদের আসলে এরকম সিরিয়াস টাইপ অফ অফেন্সের সাথে জড়িত ছিল। বাকি বন্দীরা বিভিন্ন রকমের, কেউ সামাজিক মামলা, কিছু ফিনান্সিয়াল ইস্যু আছে, সব মিলে তাদের ক্যাটাগরিটা আসলে লো রিস্ক বলতে পারি আমরা বন্দী। জেল পলাতকদের খোঁজে মাঠ পর্যায়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। অব্যাহত আছে গ্রেফতার ও নজরদারি। ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি এবং আমরা চেষ্টা করছি এই গ্রেপ্তারের সংখ্যা আরও বৃদ্ধি করা যায় কিনা, বা আমাদের চেষ্টাটা অব্যাহত থাকবে। সম্প্রতি ১৬৩ জেল পলাতককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। যারা জেল ভেঙে পালিয়েছেন তারা তো অলরেডি সাজাপ্রাপ্ত আসামি, তাদেরকে তো আসলে ছাড় দেওয়ার কোনো সুযোগই নেই। বিগত কিছুদিনের ভেতরে আমরা প্রায় ১৬৩ জন জেল পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং সাথে সাথে আমরা তাদেরকে আবার পুলিশের হাতে সোপর্দ করে দিয়েছি। জেল পলাতকদের গ্রেফতারে মাঠে থাকা সব বাহিনীর সহায়তা চেয়েছে কারা কর্তৃপক্ষ। পলাতকদের খুঁজে বের করতে কাজ করছে কারা গোয়েন্দারাও। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করেছে বাংলাদেশ। এতে বাংলাদেশের জন্য ২০% পাল্টা শুল্ক কমিয়ে ১৯% নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন।
তবে যুক্তরাষ্ট্রের তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করতে পারলে তৈরি পোশাকে শূন্য শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। গেল বছর এপ্রিলে বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। বাণিজ্য ঘাটতি কমাতে বোয়িং প্রযুক্তি ও কৃষি পণ্য সহ বেশ কিছু পণ্যে আমদানির শর্তে দর কষাকষির মাধ্যমে পরে ৩৫ এবং সবশেষ ২০% নামিয়ে আনে বাংলাদেশ। ২০২৫-এর এপ্রিল থেকে দীর্ঘ ৯ মাস ব্যাপী আলোচনার পর এবার চূড়ান্ত হল এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। সোমবার ওয়াশিংটনে পারস্পরিক শুল্ক বিষয়ক চুক্তি সই করে দুই দেশ। চুক্তিতে ভার্চুয়ালি সই করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। প্রেস উইং জানায় চুক্তিতে বাংলাদেশের জন্য পাল্টা ১% কমিয়ে ১৯% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করলে তৈরি পোশাকে শূন্য শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন এই চুক্তিতে প্রতিবেশী দেশগুলোর চেয়ে সুবিধাজনক অবস্থান নিশ্চিত হয়নি। বিকল্প হিসেবে অন্যান্য বড় বাজারগুলোতে মুক্ত বাণিজ্য চুক্তির তাগিদ তাদের। এই চুক্তিতে আমি বলবো যে বাংলাদেশের কূটনৈতিক পরাজয় হয়েছে, কারণ বাংলাদেশ তার প্রতিদ্বন্দ্বী দেশ থেকে পোশাক রপ্তানির ক্ষেত্রে অনেক পিছিয়ে থাকবে। ভারতের পাল্টা শুল্ক 18%, সেখানে বাংলাদেশের পাল্টা শুল্ক হচ্ছে যে 19%। সামনের দিনে পোশাক রপ্তানির ক্ষেত্রে এবং রপ্তানি আয়ে অনেক বড় একটা নেতিবাচক প্রভাব পড়বে এই পাল্টা শুল্ক সংক্রান্ত চুক্তি করার মাধ্যম দিয়ে। উভয় পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর এটি কার্যকর হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নাদিম মারজান, সময় সংবাদ। দেশের বাইরের খবর। অস্ট্রেলিয়ায় ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজোগের রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে প্রতিবাদ করেছেন হাজার হাজার মানুষ। স্থানীয় সময় সোমবার বিক্ষোভকারীরা টাউন হল থেকে নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট পর্যন্ত মার্চ করতে চাইলে বাধা দেওয়া হয়। সিডনিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মরিচের স্প্রে এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। মেলবোর্ন এবং ক্যানবেরায়ও প্রতিবাদ হয়। আইসিসি, বিসিবি এবং পিসিবি ত্রিপক্ষীয় বৈঠক থেকে বড় সুখবর পেল বাংলাদেশ। বিসিবির করা প্রায় সবগুলো দাবি মেনে নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। বিশ্বকাপ না খেলেও কোনো শাস্তি পেতে হচ্ছে না বিসিবিকে, পাচ্ছে পুরো অংশগ্রহণ ফি। এদিকে 15 ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ হতে আর কোনো সমস্যা নেই, নিশ্চিত করেছে পাকিস্তান সরকার। এক বৈঠক নিয়ে কত জল্পনা কল্পনা। রাতের আধারে বোর্ড পরিচালকদের না বলেই পাকিস্তান উড়াল দেন আমিনুল ইসলাম বুলবুল। শুধু জানা যায় আইসিসির সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। সকালে পাকিস্তান গণমাধ্যম জানায় লাহোরে মহসিন নাকভির সঙ্গে বৈঠকে বসেছেন বুলবুল। সেখানে আবার যোগ দিয়েছিলেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। ভিডিও কলে ছিলেন প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা। হাই ভোল্টেজ এই বৈঠক চলে 4 ঘন্টা। তারপর কেউ কিছু না বলে চলে যান যার যার দেশে। বুলবুল চলে আসেন বাংলাদেশে। কিন্তু মিটিং নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। ভারত থেকে খবর আসে আইসিসি সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পাকিস্তানের। লাহোর, ইসলামাবাদ থেকে জানানো হয় সব দাবি মেনে নিচ্ছে আইসিসি। এই যখন অবস্থা, তখনই নিজেদের ওয়েবসাইটে প্রেস রিলিজ দেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। প্রেস রিলিজে দেখা গেল জয় জয়কার বাংলাদেশের। বিসিবির প্রায় সবগুলো দাবি মেনে নেয়ার কথা জানালো আইসিসি। বিশ্বকাপে অংশ না নিলেও আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়া হবে না বলে জানিয়েছে ক্রিকেট কর্তারা। বরং বাংলাদেশের দাবি মেনে বিশ্বকাপে অংশগ্রহণের পূর্ণ ফি দেয়া হবে বিসিবিকে, যা টাইগার ক্রিকেটারদের জন্য বড় সুখবর। এছাড়া 2031 সালের ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশকে আরও একটা আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ করে দেবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এমনকি ক্রিকেটের বৃহত্তর বাজার এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখারও অঙ্গীকার করেছে আইসিসি। এদিকে আইসিসির প্রেস রিলিজের পরপরই টুইট আসে পাকিস্তান থেকে। বলা হয় আইসিসির সঙ্গে পিসিবি এবং বিসিবির সফল বৈঠকের পর মহসিন নাকভি বিস্তারিত জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। এর মধ্যেই পিসিবিকে ভারত ম্যাচ খেলতে অনুরোধ করেন আমিনুল ইসলাম বুলবুল, আর শাহবাজ শরীফকে ফোন করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। তাই সব দিক বিবেচনা করে পাকিস্তান দলকে ভারত ম্যাচ খেলার অনুমতি দিল দেশটির সরকার। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ক্ষমতায় গেলে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে বিএনপি। দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান, ন্যায় ও ইনসাফের দেশ গড়ায় প্রত্যয় জামায়াতের।
শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। শেষ মুহূর্তে নির্বাচনী এলাকায় গণসংযোগ, নানা প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের চেষ্টা প্রার্থীদের। এবং নির্বাচনের বাজেট ৩,১৫০ কোটি টাকা, বড় অংশই খরচ হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পেছনে। গণভোটের কারণে ব্যয় বাড়লেও আয়োজনের খরচ বেশি নয় বলছে নির্বাচন কমিশন। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময় বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ আলিশা। এ সময় বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।